প্রায় ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন। নির্বাপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিস, নিশ্চিত হওয়া যায়নি কারণ। আগুন নিয়ন্ত্রণ হয়েছে, আগুন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির তো অনেক উপকরণ, সবগুলো কম্বাসেবল। এই কম্বাসেবল আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের মামলা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। আসামির তালিকা সম্পর্কে কিছুই জানেন না বাদী, অভিযোগের তীর স্থানীয় এক সংবাদকর্মীর দিকে। খাতা কলমে আছে, বাস্তবে নেই। সাতক্ষীরার তালা উপজেলায় ৩ অর্থ বছরে এলজিইডির প্রকল্পে ব্যাপক অনিয়ম, সব জেনেও নির্বিকার প্রশাসন। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার, সেগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রায় ৪ ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি টিস্যু পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এখনো। ফায়ার সার্ভিস জানায়, ভোরে মেঘনাঘাটের ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা সহ আশপাশের ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের অপারেশন মেইনটেন্যান্স তাজুল ইসলাম জানান, কারখানার পূর্ব দক্ষিণ অংশটি ধসে গেছে, তবে পুনরায় আগুন ধরার আর কোনো শঙ্কা নেই। কারখানার চারদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কিভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে বের করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ হয়েছে, আগুন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির তো অনেক উপকরণ, সবগুলো কম্বাসেবল। এই কম্বাসেবল আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে। এটা প্রায় মোর দ্যান 1500 সেন্টিগ্রেড তাপমাত্রা। এই কারণে আপনার স্টিল স্ট্রাকচারটা আস্তে আস্তে আপনার ওর স্ট্রেংথটা ছেড়ে দিচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জানবো সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, কারখানায় কতজন শ্রমিক কাজ করত? ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছে মালিকপক্ষ? শাওন, ফায়ার সার্ভিস কিন্তু আমাদের সকালবেলায় জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি ঠিক কতটা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আগুনের যে সূত্রপাত সেটি সম্পর্কেও কিন্তু জানা যায়নি। তবে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এটা হতে পারে। আর এখানকার যে মেঘনা গ্রুপের যে চেয়ারম্যান ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত। তবে সেটি আরও বাড়তে পারে, কেননা এখন পর্যন্ত তারা পুরোটা তদন্ত করেনি। আর এই যে এই 4তলা যে ভবনটি, সেই ভবনে কিন্তু নিচতলা থেকেই বলতে গেলে আগুনের সূত্রপাত হয়েছে। ধীরে ধীরে ভোর 4:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরেই কিন্তু বলতে গেলে যে এই 4তলা বিল্ডিংয়ে আগুনটি ছড়িয়ে পড়ে একের পর এক ফ্লোরে। ছড়ানোর শেষ দিকে কিন্তু বলা যায় যে হচ্ছে এক পর্যায়ে এসে এখানকার যেই শ্রমিকরা ছিলেন তারা কিন্তু প্রথমেই নিজ উদ্যোগে কিন্তু এই আগুন নেভানোর চেষ্টা করে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খোঁজ দেওয়া হয়। এখন পর্যন্ত যদি দেখায় আপনাদের যে এখনও কিন্তু আগুন নিভানোর জন্য ভিতরে যেই ধরেন ভূষ্মীভূতগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও নেভানোর, যে আগুনের একটু আগুন রয়েছে সেগুলো নেভানোর জন্য কিন্তু এখন পর্যন্ত পানি দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর যদি বলি যে সর্বমোট ক্ষয়ক্ষতি বা হতাহত, কোনো শ্রমিক এখানে হতাহতের কোনো সংখ্যা আমাদের জানায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে যে হতাহতের এরকম কোনো খোঁজ খবর তারা পাননি। অনেক ধন্যবাদ। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। মামলায় আসামির তালিকা ও গ্রেপ্তার নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বাদীর অভিযোগ, সাহায্যের নামে এগিয়ে এসে মামলা বাণিজ্য করছেন স্থানীয় এক সংবাদকর্মী। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার।
ছাত্র জনতা অভ্যুত্থানে গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন জহুর আলী। তার অভিযোগ, পুলিশের এক কর্মকর্তা খুব কাছ থেকে গুলি ছুড়ে জখম করে তাকে। এই অভিযোগে ঘটনার ১ মাস পর ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন জহুরের বড় ভাই। কিন্তু পরে দেখা যায় এ মামলায় নামে বেনামে আসামি প্রায় ৩০০। বাদীর দাবি, এত আসামির বিষয়ে কিছুই জানেন না তিনি। ছোট ভাইয়ের চিকিৎসায় সহায়তার কথা বলে স্থানীয় সংবাদকর্মী মাসুম হেলাল তার কাছ থেকে সই নেন। পরে ইচ্ছে মতো বসানো হয় আসামির নাম। আমি তো লেখাপড়া চিনি না, আমাকে কাগজ এনে দিছে, আমি এই সাইন দিছি। দেওয়ার পরে আমরা চলে আসার পরে শোনা যেতেছে সারা ৯৯ জনের নামে মামলা, ২০০ কতজন অজ্ঞাত রাখার পরে এখন নতুন নতুন আসামি ধরতেছে এবং আবার ছাড়তেছে। ওটা সব ডিল করতেছে সব মাসুম হেলালে, কেন আমরা তো আর জানি না, আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে গত ১১ নভেম্বর আদালতে আপোষের আবেদন করেন বাদী। হাফিজের অভিযোগ, হাজিরার আগেই সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় তাকে। আদালতে যাওয়ার পরে যে কিছু সন্ত্রাসীরা আমার ধরে নিয়ে অনেক ধরনের মারামারি করছে। এখন দেখা মামলা তুলতে গেলেও আমি নিরাপত্তা নাই জানের, আর না তুললেও জানের নিরাপত্তা নাই। তাপসনার মধ্যে সে বলছে যে এই এজাহার, এই মামলার এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত কোনো আসামির জামিনে তার কোনো আপত্তি নাই। তো ১১ তারিখে শুনছি বাদী নাকি কোর্টেও আসছিল এবং সব শুনানি শেষে যখন সমন ইস্যু করার ব্যাপারটা উঠে তো স্যার বললেন বাদীরে খুঁজছেন, বাদী কোথায়, বাদীর আর পাওয়া যায় নাই তখন কোর্টে। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না অভিযুক্ত গণমাধ্যম কর্মী। ফেসবুকে লাইভে এসে মামলা বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। একটা প্রমাণ যদি তিনি নিয়ে আসতে পারেন যে কোথাও কারো কাছ থেকে তার এই মামলাকে, তার এই নৃশংস ঘটনার মামলাকে কেন্দ্র করে আমি কারো কাছ থেকে কোনো ধরনের একটি টাকার সুযোগ বা সুবিধা নিয়েছি, আমি প্রকাশ্যে ক্ষমা চাব। মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন জহুর আলী। মামলাটা নিয়ে তারা বিজনেস করতেছে, টাকা আমার কাছে রেকর্ডও আছে। তারা যে মাসুম হেলালে কার কাছ থেকে ৬ লাখ টাকা, ২ লাখ টাকা, ১০ লাখ টাকা এরকম যে আদায় করছে, তার শুধু হে একা না, তার সাথে আরো গ্যাং আছে। আমার নাম দিচ্ছে যে বিজনেস করতেছে, এই বিজনেসটা তাদের যেমন বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আপনাদের কাছে অনুরোধ। ঘটনার দিনের ভিডিও দেখে মামলা বাণিজ্যের বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়েছেন ওসি। আমি গোপনীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি, আসলে তথ্যটা আছে এবং কিভাবে করছে কিনা, কোনটা করছে বা এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। এ মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান সহ বেশ কয়েকজন। আমিন বাবু, যমুনা নিউজ। চট্টগ্রাম কাস্টম হাউস ৪ লাখ কেজি ফল ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসে সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফলগুলো ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ। আমরা এই বিষয়ে আরও জেনে নেব সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, ফলগুলো কোথা থেকে আমদানি করা হয়, কেন জব্দ করা হয়েছিল, বিস্তারিত তথ্যগুলো জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, ফলগুলো মূলত দক্ষিণ আফ্রিকা থেকে ২১টি রেফ্রিজারেটেড কন্টেনারের মধ্যে থেকে কিন্তু সেখান থেকে আনা হয়েছে এবং সেখানের ভিতর রয়েছে বিভিন্ন ধরনের ফল, অর্থাৎ মাল্টা, ড্রাগন সহ বিভিন্ন ধরনের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো মূলত এই সিটি কর্পোরেশনের যে আনন্দবাজার, মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকায়, এখানটাতে আসলে ধ্বংস করা হবে। যদিও পণ্যগুলো অর্থাৎ সেই কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দর থেকে এরই মধ্যে আসলে রওনা দিয়েছে কয়েকটি গাড়ি করে, সেগুলো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আসার পরবর্তী পরে কিন্তু তাদের যে কার্যক্রম, ধ্বংস কার্যক্রম, সেটি কিন্তু করা হবে। এটি মূলত এর আগে বেশ কয়েকবার কিন্তু নিলামে কাস্টমস কর্তৃপক্ষ তারা আসলে তুলেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে সেই ফলগুলো বিভিন্ন দিন কিন্তু সেখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে কিন্তু সেই ফলগুলো, অধিকাংশ ফলগুলো কিন্তু পচে যায়। ফলে এরপরে বিভিন্নভাবে তারা আসলে নিলামে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেই যে কাঙ্ক্ষিত দাম, সেই দাম না থাকার কারণে কিন্তু সেই ফলগুলো
এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তারা আজকে এই আনন্দবাজারের যে সিটি কর্পোরেশন ডাম্পিং সাইট রয়েছে এখানটাতে তারা সে ফলগুলো কিন্তু ধ্বংস করার জন্য আসলে সিদ্ধান্ত নিয়েছেন এবং ধ্বংস করার জন্য এরই মধ্যে আসলে যত ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, এক্সকিভেটর সহ যে সমস্ত গাড়িগুলো দরকার সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং নিলামে যারা তুলছিলেন অর্থাৎ যারা বিটা তারা বলছিলেন যে এর আগে অর্থাৎ যখন ফলগুলো ভালো ছিল সেই সময়টাতে যদি তারা আসলে শুরু থেকে যদি ফলগুলো নিলামে তুলতেন তখন কিন্তু ভালো দাম পেতেন এবং একটা সময় পর যখন তারা আসলে নিলামে তুলেছিলেন সেক্ষেত্রে কিন্তু ফলগুলো অধিকাংশ ফল পচে যায়, ফলে কিন্তু মানুষজন কিনতে সেভাবে আগ্রহী তারা হয়নি, সে কারণে কিন্তু আজকের সেই ফলগুলো ধ্বংস করা হবে কিছুক্ষণ পরেই। শাওন, ধন্যবাদ আপনাকে। উন্নয়নের নামে যেন হরিলুট হয়েছে সাতক্ষীরার তালায়। গেল 3 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া 4,85,00,000 টাকার কি উন্নয়ন হয়েছে তা অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে সরকারি অর্থের 9-6 করা ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যার নেপথ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাতক্ষীরার যে কটি উপজেলাকে এলজিইডি অধিক উন্নয়ন বরাদ্দ দিয়েছে তাদের অন্যতম এই তালা, অথচ বেহাল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। শেষ 3টি অর্থ বছরের বরাদ্দ পর্যালোচনা করে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে বিপুল অঙ্কের টাকা। উপজেলা পরিষদের প্রবেশদ্বার 50 ফুট দৈর্ঘ্যের এই ড্রেন নির্মাণেই ব্যয় দেখানো হয়েছে 18 লাখ টাকা। গেটের নিচের ঢালাই 5 লাখ আর পরিষদের ভেতরের ড্রেন সহ স্ল্যাবের পেছনে খরচ 22 লাখ টাকা। আসল খরচ কত? সম্পূর্ণ টাকা খরচ হয়নি। কত টাকা খরচ হতে পারে আপনার ধারণা? সর্বোচ্চ 8-10 লাখ টাকার ভিতরে হবে। গেজেটেড কোয়ার্টার সংস্কারে 4 লাখ ও নন গেজেট অবকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে 10 লাখ টাকা, যদিও বাসিন্দা ও সরকারি স্টাফদের দাবি ভিন্ন। বিল্ডিংগুলো ভালো না, এমনি অনেক খারাপ অবস্থা, বসবাস করার উপযোগী না। 10 লাখ টাকার কোনো কাজ হয়েছে কিনা আপনি দেখেছেন? 10 লাখ টাকা সে তো ব্যাপক, এরকমের কোনো কাজ আমার মনে হয়নি। উপজেলার অভ্যন্তরের ড্রেন নির্মাণের একই প্রকল্প বারবার দেখিয়ে 3 অর্থ বছরে উত্তোলন করা হয়েছে 60 লাখ টাকা। 6 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর তার সৌন্দর্য বর্ধনে আরও 5 লাখ টাকা খরচ দেখানো হয়। লুটপাটের জন্য বেছে নেওয়া হয়েছিল এলজিইডির একের পর এক প্রকল্প। 19 লাখ টাকা মাটি ভরাট করেছে, কোথায় করেছে? কিছুই তো না। 2 লাখ টাকা খরচ হয়েছে। এইবার দেখা যাচ্ছে রহিমের বাড়ির থেকে আফতাবের বাড়ি, আবার আফতাবের বাড়িতে রহিমের বাড়ি। দুর্নীতি ও অনিয়মের কুশীলব কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে জনগণের অর্থ লোপাটে সনৎ কুমার ব্যবহার করেছেন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুললেন এক ঠিকাদার। অনিয়মের সাক্ষ্য দিয়েছেন ইউনো অফিসের হিসাব সহকারীও। হ্যাঁ, জামান ট্রেডার্স হচ্ছে আমার ভাই। একটা টাকাও জামান ট্রেডার্স আমারও ভাই পায়নি, একটা টাকাও। যদি বলেন চেয়ারম্যানের কাছে আমি ফোন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলতেছে আমি টাকা পাইছি 6 লাখ টাকা। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার সেগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর খোঁজ মিলছে না বিলুপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের। তবে দুর্নীতির বাকি সহযোগীরা রয়েছেন বহাল তবিয়তে। এসব দেখার দায়িত্ব যার, কি বলবেন সেই উপজেলা প্রকৌশলী? সমন্বয় করে এটা কাজ করা হয়েছে, কোনো জায়গায় কোনো টাকা আছে মানে দুর্নীতি করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো ই নাই। ঘটনাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এটা ভেরিফাই করে যদি আমরা শনাক্ত করবো যে আসলে কাজ হয়েছে কি হয়নি, আর না হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 3টি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি খাতে তালাই বরাদ্দ দেয় 4,85 লাখ টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
লালমনিরহাটের কালীগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের উচ্ছেদকারী একটি দল এই কার্যক্রম শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ক্ষমতা বলে রেলের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ অফিস ও পার্ক তৈরি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকবার উচ্ছেদের চিঠি দিলেও ক্ষমতার দাপট খাটিয়ে তা তিনি গুরুত্ব দেননি। অবৈধ দখলদারকারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। আমরা আজকে সারা দিনের মধ্যে যে সমস্ত বড় বড় স্থাপনা আছে, আজকে বড় বড় স্থাপনাগুলোই আমাদের করার টার্গেটের কেস। দর্শক, এই বিষয়ে আরো জেনে নিতে চাই, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, অভিযান এখনো চলছে কিনা, কি পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? শাওন, আপনি যেটি বললেন যে আসলে সকাল থেকে কিন্তু অভিযান চলছে, আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে আসলে রেল কর্তৃপক্ষ তারা কিন্তু সকাল থেকে অভিযানে নেমেছেন। আর এখানে আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে 3 একর জমি দখল করে তারা ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, তার ভাই, তার পুত্র, তারা দখল করে এখানে আওয়ামী লীগ অফিস করেছিলেন, একটা পার্ক করেছিলেন, আবার বহুতল ভবনেরও কাজ শুরু হয়ে গিয়েছিল। সেগুলো কিন্তু আজকে রেল কর্তৃপক্ষ তাও সকাল থেকে উচ্ছেদ করছেন। আর রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যারা উচ্ছেদ অভিযানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী তার ভাই এই জমি কিন্তু কৃষি জমি হিসেবে লিজ নিয়ে পরে তারা বহুতল ভবন নির্মাণ শুরু করে দিয়েছিলেন। সেই লিজ 23 সালে বাতিল করে দিয়েছিলেন আর রেলওয়ে ভূ সম্পত্তি কর্তৃপক্ষ, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কিন্তু সেসব কোনো আইনকে তোয়াক্কা না করে এইসব বিল্ডিং করেছেন, পার্ক করেছেন, আবার বহুতল ভবনও করছেন। আজকে রেল কর্তৃপক্ষ তারা ভেঙে গেছে, এখন তাদের কাজ চলছে। তবে বহু উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন যে অবৈধ দখলগুলো রেলের যে আছে সেগুলো উচ্ছেদ করা হোক। আর তেমনি আর এখানে অনেক ভূমিহীন মানুষও এসেছেন, তারা বলছেন যে আমরা থাকার জায়গা পাই না, অথচ প্রভাবশালী লোকজন অবৈধভাবে রেলের এইসব জায়গা দখল করে এখন সেগুলো উচ্ছেদ করা হোক, এটি জানিয়েছেন। আর আরেকটা বিষয়, অনেকেই এখানে আর এই ভাঙ্গন যে হচ্ছে তারা অনেকেই এইসব ভাঙ্গন আরো উচ্ছেদ অভিযান অব্যাহত থাকুক বলে আমাকে জানিয়েছেন। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নিহত মানিক ঈশ্বরদীর পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। স্বজনরা জানান, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় ওয়ালিফ হোসেন মানিক। রাস্তায় যেতেই 8 থেকে 10 জন মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 2023 সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। কক্সবাজার টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনায় মাদক কারবারি দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। রবিবার রাতে ভয়কং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী বদি আলমের সাথে নিহত আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। এরই জেরে উভয় পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুর রহমান। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।